নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলোফুল লাইফ। তারিখটা সেদিন ছিল 25শে ডিসেম্বর, বিশ্বজুড়ে বড়দিন, আমাদের প্রিয় ক্রিসমাস ডে। আমরা আবার সকালে বেরিয়ে পড়লাম এক অজানার গন্তব্যে। আজকের প্ল্যান একটা হাফ ডে ট্যুর। দক্ষিণ কলকাতার বাসিন্দা হওয়ার দরুন পথে যেতেই পড়ল বিড়লা মন্দির। একটু এগিয়েই স্ট্র্যান্ড রোড পড়ল আমাদের ডান দিকে, সেটা এগিয়েই পড়বে বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতুর হাত ধরেই আজকের গন্তব্যে আমরা পৌঁছাবো। আজকের ঠিকানা কোথায়? আজকে আমরা যাচ্ছি হাওড়া জেলার দেউলটিতে। বিদ্যাসাগর সেতু ক্রস করেই যখন আমরা হাওড়া প্রবেশ করছি, চোখে পড়ল সেই পরিচিত কোনা এক্সপ্রেসওয়ে। একটু এগিয়েই পড়বে টোল প্লাজা। এখানে বলে রাখি, টু হুইলার নিয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে টোল ট্যাক্স দিতে হয় না। কলকাতা থেকে দেউলটির দূরত্ব প্রায় 64 কিলোমিটার, যেটা যেতে সময় লাগে অলমোস্ট 2 to 3 আওয়ার্স মতন। বাগনান ক্রস করে যখন দেউলটি ঢুকছি, পথের ডান দিকেই মিলল খেজুর রস ও তা দিয়েই তৈরি করা হচ্ছে খেজুর রসের গুড়। এ বাঙালির শীতের এক অতি প্রিয় খাবার। খানিক গুড় কিনে নিলাম আমরা, আর তারপরই আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। দেউলটিতে আমরা দুটো প্রধান আকর্ষণ আজকে ঘুরে দেখব। এক হলো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে, আর দ্বিতীয় হলো অতি প্রাচীন রূপনারায়ণ নদী, যার পাড়ে বসে কিছুটা সময় কাটানোর প্ল্যান আছে। এখানে আরেকটা কথা না বললেই নয়, যারা মনে করছেন বাই ট্রেন দেউলটি আসতে চান, তারা হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, মিদনাপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে মাত্র 1 ঘন্টার মধ্যেই দেউলটি স্টেশন পৌঁছে যেতে পারেন। দেউলটি স্টেশন নেমেই আপনারা একটা অটো বা টোটো করে সামতেবেড়া চলে আসতে পারেন। সেইখানেই পথে আপনারা প্রচুর চিহ্ন দেখতে পাবেন, যেটা আপনাদের শরৎচন্দ্রের ভিটের দিকে নিয়ে যাবে। আমরা সময়ের একটু আগেই দেউলটি পৌঁছে গেছিলাম। ঘড়িতে তখন সকাল 9টা, কিন্তু তখনও শরৎচন্দ্রের ভিটে পর্যটকদের জন্য ওপেন হয়নি। এখানে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে শরৎচন্দ্রের ভিটে যদি আপনারা ভিজিট করতে চান, তাহলে সেক্ষেত্রে সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা। 12টার পর আবার বন্ধ হয়ে যায়, যেটা পুনরায় বিকেল 4টের সময় খোলে 6টা পর্যন্ত। আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে প্রবেশ বিনামূল্যে। শরৎচন্দ্রের ভিটে ছাড়িয়ে একটু এগোলেই সামনে আমাদের সেই অতি প্রাচীন রূপনারায়ণ নদী। নদীর ধার বরাবরই প্রচুর দোকানপাট খোলা, পর্যটকদের খাবার, বিনোদন, নানা জিনিস প্রোভাইড করবার জন্য। আমাদের গাড়ি আরেকটু এগিয়ে গেল রূপনারায়ণ নদীকে খানিকটা কাছ থেকে দেখবার জন্য।
বড়দিনের ছুটি উপলক্ষে সেদিন প্রচুর মানুষ ভিড় করেছিল রূপনারায়ণ নদীর পাড়ে পিকনিক করতে। এই জায়গাটা ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে এসে একটা সুন্দর দিন কাটিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। চাইলে আপনারা এখানে পিকনিকও করতে পারেন। ঘড়িতে সময় তখন সকাল 11:30। আমরা চলে এসেছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে দেউলটিতে। এই পুকুরটি সেই বাড়ির ঠিক অপোজিটে ছিল। এই হলো সেই মেন এন্ট্রেন্স বা বলতে পারেন প্রবেশদ্বার শরৎচন্দ্রের বসত ভিটেতে। এই বাড়িটি দোতলা একটা পাকা বাড়ি। সেই আগেকার দিনের লাল মেঝে, টালির চাল একটা পুরনো দিনের ফ্লেভারকে এখনো ধরে রেখেছে। বাড়ির চারপাশ ঘুরতে ঘুরতেই আমরা এসে পড়লাম এই পেছনের দিকটা। এখানে ছিল একটি বাঁশবাগান। বাঁশবাগান সংলগ্নই এটা ছিল খিড়কির দরজা। ঘুরতে ঘুরতে এই ঘরের সন্ধান পেলাম। এখানেই কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। চোখে পড়ল সেই পুরনো দিনের কড়িবর্গার চাল, হাউস অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঘরটি ছিল ওনার স্টাডি রুম। সামনের এই জানলা দিয়েই দেখা যায় ওপারে রূপনারায়ণ নদী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য গল্প যেটা খুব মনে পড়ছিল এই জায়গায় এসে, সেগুলো হলো মহিষ, রামের সুমতি আর স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পথের দাবি। গুটি গুটি পায়ে এই লাল মেঝের সিঁড়ি বেয়ে আমরা উঠে এলাম দোতলায়। দোতলাতেও অনেকগুলো ঘর ছিল যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত প্রচুর বস্তু, খাট, বিছানা, বইয়ের তাক ইত্যাদি নানান জিনিস উপস্থিত ছিল। কিন্তু এই ঘরগুলো পর্যটকদের জন্য অ্যাক্সেসেবল একেবারেই ছিল না। বাড়ির পেছন দিকে এই জায়গাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পরিবারের অন্যান্যদের জন্য একটি স্মৃতি সমাধি করা ছিল। ওনার বাড়ির ঠিক বাইরেই চোখে পড়ল এই নিউ ইয়ারের জন্য একটি ক্যালেন্ডার সোভেনিয়ার।
এছাড়াও বিভিন্ন খাবার জিনিস এবং নানা রকমের গিফট আইটেমস বিক্রি হচ্ছিল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে।